উপদেষ্টা আসিফ ভুঁইয়া ৮,০০০ সাধারণ শিক্ষার্থীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই টোকাই সমন্বয়গুলা যা ইচ্ছা তা করা শুরু করে। কেউ বামপন্থী কেউ ডানপন্থী, এটা কারো কোনো অপরাধ না। প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে, নাগরিক অধিকার আছে। এদিকে আজ উপদেষ্টা আসিফ মাহমুদ ষড়যন্ত্র করে নিজেই ফেঁসে গিয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে তার উপর কঠিন প্রভাব পড়ে। সেনা প্রধান এবার হার্ডলাইনে আছে। সন্ধ্যার পর দেশে নতুন পরিস্থিতি হয়েছে। ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে। প্রথমে তার অফিসারদেরকে ধরা হইলো, এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে, এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি। বিদায়ের সুর বাজছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্তরে। উপদেষ্টা মণ্ডলীতে কোন কোন উপদেষ্টার বিদায় হতে পারে, কারণ কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খারাপ ছিল নাকি ভালো ছিল সেই আলাপ আপনি করেন, আপনারা করেন, কিন্তু আমার কয়েকটি প্রশ্ন, যেমন ধরেন শেখ হাসিনার নোবেল ছিল না। বাংলাদেশের সেনাপ্রধান কি পাকিস্তান সেনাপ্রধানের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন? সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারছে না। জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন, এটা পুরোটাই রিউমার। শেষ পর্যন্ত ফরমালি বিএনপির ফাঁদে পড়ছে এনসিপি, এবং এটাই এনসিপির ধ্বংসের জন্য যথেষ্ট। এনসিপির রাজনৈতিক কবর রচিত হচ্ছে। হ্যাঁ, একদিকে এনসিপি দল ধ্বংস হবে এই খবরটি উঠেছে, অন্যদিকে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নতুন একটি ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তার ষড়যন্ত্রেতে ডক্টর ইউনূসের একটা বিরোধিতা করা হয় এবং ডক্টর ইউনূস একটা তুপের মুখে পড়েন। দর্শক শ্রোতা, উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাকে পদত্যাগ করতে হবে। তার বিরুদ্ধেও অনেক সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক নেতাকর্মী গিয়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, তার বিভিন্ন মাস্টার প্ল্যান সামনে আসে। অন্যদিকে এই নিয়ে ডক্টর ইউনূস, তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি করতেছে, এইসব নিয়ে কিন্তু আমাদের কাছে তথ্য আসে। সবকিছু আপনাদের সামনে এক এক করে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি তুলে ধরবো। উপদেষ্টা আসিফ ভুঁইয়া ৮,০০০ আপনার সাধারণ শিক্ষার্থীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এখন কথা হচ্ছে, অবশ্যই প্রশিক্ষণ আবার দিচ্ছে আপনার নির্বাচনের আগেই। এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি আরো বলছেন যে ৫ই আগস্টে যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে আমরা সশস্ত্র বাহিনী নিয়ে নেমে গেতাম রাজপথে। তার মানে কি, তারা আগে থেকেই এই ধরনের প্রশিক্ষণ নিয়ে রেখেছিলেন, বিধায় তো এখন আইসা এই ধরনের বক্তব্য দিতে পারে। আচ্ছা, আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিংবা বিজিবির পক্ষ থেকে কিংবা ধরেন যে কোনো ডিফেন্সের পক্ষ থেকে এই ধরনের কোনো বার্তা কি দিয়েছে যে অমুক দেশের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের বাহিনী কম, অতএব এখন এসে আমাদেরকে তরুণদেরকে আগ্রহী করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে? হ্যাঁ, বলেনি তো। যদিও বলতো সেটা ৮,০০০ কেন? আচ্ছা, কোন দেশের সাথে তাহলে যুদ্ধ লাগবে? পাকিস্তানের সাথে নাকি ভারতের সাথে? কার সাথে লাগবে? নাকি মিয়ানমারের সাথে নাকি আমেরিকার কাছে? কার সাথে? যে সৈনিক আপনার গণনা দিছে সেখানে ৮,০০০ সৈনিকের ঘাটতি দেখা দিয়েছে। কই, ওরকম কিছু হয়নি তো। কিন্তু ৮,০০০ তরুণদেরকে আপনার অস্ত্র প্রশিক্ষণ দিবে, সেটা আবার নির্বাচনের আগে। আচ্ছা, একটা সমীকরণ মিলান, সেটি হচ্ছে মানে ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত অস্ত্র মানে ১৫০০ অস্ত্র উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, এখন পর্যন্ত পারেনি। তার মানে কি, বাংলাদেশে আরো একটি ম্যাটোকলাস ডিজাইন দ্বারায় জঙ্গি হামলা হতে পারে, সেটার কোনো আপনার নেই। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে মানে একের পর এক প্রকাশ্যে এই ধরনের মানে আপনার তাদের মন মতলবি একের পর এক এই ধরনের কার্যক্রম চালাবে, আর সেনাবাহিনী বৈশা বললাম না। হ্যাঁ, আপনারা একটু এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন। কি দেখছেন বর্তমান বাংলাদেশের, কিংবা ধরেন ৫ই আগস্টে 7.62 বুলেট দ্বারায় যে গণহত্যা হয়েছে, এই বুলেটটা মূলত কারা চালায় জানেন? পাকিস্তানি পুলিশ বাহিনী। বুঝতে পারছেন? এই বুলেটটা পাকিস্তানি পুলিশ বাহিনী ইউজ করে, আর সেই বুলেট দ্বারাই সবচেয়ে বেশি হত্যা হয়েছে। আসিফ মাহমুদের নিজের কথা, ৫ই আগস্টে শেখ হাসিনার পতন না হলে তারা সশস্ত্র বাহিনী নামাতো। এবার বুঝতেন সেখানে কি বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন? পুলিশদের বা সেনাবাহিনীর গুলিতে বা বিজিবির গুলিতে কেউ মারা যায়নি, মারা গেছে কাদের গুলিতে? তাদের মুখ থেকেই আপনারা শুনলেন। তো এত গণহত্যা চালাইছে কে? কারা চালাইছে?
এখন এসে স্পষ্ট হলেন বাংলাদেশে 5ই আগস্টে যত গণহত্যা হয়েছে এর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এদের। এরা নিজেরাই গণহত্যা চালিয়েছে। দেখেন তো, যত কটা উপদেষ্টা আছে কিংবা উপদেষ্টা বা মাস্টার মাইন্ড সমন্বয়করা আছে, তারা কি কেউ গুলি খাইছে, একটা লাঠির বাড়ি খাইছে? খায় নাই তো। খাইছে কারা? সাধারণ শিক্ষার্থী। খাইছে কারা? বাংলাদেশ সাধারণ জনগণ। খাইছে কে? টুকাইরা। খাইছে কারা? নিরহ মানুষরা। তারা খাইছে? তারা খায় নাই। অর্থ সম্পদের মালিক হয়েছে কারা? তারা হইছে যারা নাকি কুঠানা মেধার নামে আন্দোলনে আপনার যোগ দিছিল। তারা কি কিছু হয়েছে? তারা কিছু পাইছে? তারা তো চিকিৎসাই পায় নাই, তারা চিকিৎসাও পায় নাই। তো আমি এখন এটাই বলতে চাই, উপদেষ্টা আসিফকে বা আসিফের মতো বা যেই আপনার গোষ্ঠীরা রয়েছে তাদেরকে ভালোভাবে তদন্ত করুন। এই ১৫০০ অস্ত্র তাদের কাছেই রয়েছে, মানে থানা লুটপাট করে যেই অস্ত্রগুলা তারা কালেক্ট করে সেই অস্ত্রগুলা এখন পর্যন্ত রিটার্ন করেনি, বা অন্তর্বর্তীকালীন সরকার তারও কোনো জোর দিচ্ছে না, কারণ তারা জানে। এখন এইভাবে বলতে হয় যে আপনারা হয়তোবা জানেন যে অস্ত্রগুলা আপনাদের কাছেই রয়েছে, কারণ যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন না হলে তারা সশস্ত্র বাহিনী নামাতো, কিংবা এখন এসে নির্বাচনের আগে ৮,০০০ আপনার কি বলে জেনারেশনকে, ইয়াং জেনারেশনকে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে অস্ত্র দিয়ে, মানে যে কোনো মোকাবেলা যাতে করতে পারে। কেন? সেনাবাহিনী তো বলে নাই, পুলিশও বলে নাই, তো বলছে কে? আসিফ ভুইয়া বলেছে। কারণ এই নির্বাচন হবে না, আর নির্বাচন করতে গেলে তারা যদি ক্ষমতায় না আসতে পারে, তারা বাংলাদেশে আরো একটি 5ই আগস্ট থেকে ভয়ঙ্কর একটা মোকাবেলা বা পরিস্থিতি তারা চালাবে। আর সেখানেও আমি আজকের এই দিনটা লিখে দিতে পারি, নির্দ্বিধায় তারা আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিবে। এখন এই তথ্য প্রমাণ সহ তাদের বক্তব্য সহ এর পরেও যদি আমাদের বাংলাদেশের মানে আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মাথায় রাখবেন বাংলাদেশের সাধারণ জনগণের, হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনি যদি বাংলাদেশ সাধারণ জনগণ হয়ে থাকেন, আপনার জীবন খুবই ঝুঁকির দিকে, আপনার প্রিয়জন ঝুঁকির দিকে। আপনি রাস্তায় ভালোভাবে বের হতে পারবেন তো? বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খারাপ ছিল নাকি ভালো ছিল সেই আলাপ আপনি করেন, আপনারা করেন। কিন্তু আমার কয়েকটি প্রশ্ন, যেমন ধরেন শেখ হাসিনার নোবেল ছিল না, তিনি কোনো বিশ্ব মাঠের খেলোয়াড়ও ছিলেন না, তার বিশাল কোনো হেডম ছিল না, এবং হেডম তিনি কখনো দেখাবার চেষ্টা করেননি। তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও পদ্মা সেতুর ঋণ বন্ধ করার পর পদ্মা সেতু করেছেন। এটা তো পুরো বিশ্ববাসী দেখেছে। এমনকি সেই বিশ্ব ব্যাংক পরে নিজে এসে ঋণ দিয়ে গেছেন। IMF যখন পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে ঋণ দেয়নি, তখন বাংলাদেশকে কিন্তু ঠিকই দিয়েছে। কেন দিয়েছে সেই হিসাব আপনি করেন, আমি করব না। কারণ বর্তমান নোবেল জয়ী তথা বিশ্ব মাঠের খেলোয়াড় থাকা সত্ত্বেও IMF বাংলাদেশকে ঋণ দেয়নি, মানা করে দিয়েছে। শেখ হাসিনা খুবই খারাপ, তিনি খুব খারাপ শাসক হওয়া সত্ত্বেও বাংলাদেশের নারীরা রাত বিরাতে অবাধে চলাফেরা করতে পেরেছে, মাঝরাতে নদীর পাড়ে গিয়ে সাহরি পার্টিও করেছে। এখন কেন পারে না? কেন এত ভয়? এখন তো নোবেল জয়ীর হাতে দেশ, শেখ হাসিনা খারাপ ছিল মেনে নিলাম, তাহলে মানুষ তো চাল ডাল ভাত মাছ পেয়েছে, অথচ এখন দেখছি চারদিকে হাহাকার হতাশা। চালের বস্তার দাম কিভাবে 3 গুণ বেশি হয়? এই প্রশ্ন কি আপনারা কখনো করেছেন? শেখ হাসিনা তার দলের সঙ্গে জোট ছিল 14 দল, এই 14 দলকে নামতেও বিরোধিতা এবং ষড়যন্ত্র করে গেছে মোট 36টা দল, অথচ সেই 36টা দল এবং আরো কয়েক ডজন দল অনিবন্ধিত, এরা মিলে দেশ পরিচালনা করলেও দেখছি দেশের নদীতে পাথর থাকে না, বালি থাকে না, কয়লা থাকে না, ব্রিজের নাট থাকে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিদ্যুৎ থাকে না, চুলায় গ্যাস থাকে না, দোকানে ভোজ্য তেল থাকে না, দেশে ভ্যাকসিন থাকে না, গুদামে খাদ্য থাকে না, নদীতে হাজারো হাজারো লাশ ভাসে, অথচ আইন শৃঙ্খলার দায়িত্বে কতিপয় দেশপ্রেমিক বাহিনীও নিয়োজিত এখনো আছে। শেখ হাসিনার মতোই সেই খারাপ শাসক থাকা সত্ত্বেও প্রিয় শায়েখ আদনান হুজুর হালি হালি বিয়ে করে বউ রাখতে পেরেছে। তা এখন দেখি সেই শায়েখের বউরাও কি সব আন্দোলন করেন, জুতা মেরে ডিভোর্স দিয়ে দেন, যা ইচ্ছা তাই অবস্থা। এইসব কেন হচ্ছে? এখন তো নোবেল জয়ীর হাতে দেশ। শেখ হাসিনার সময় হুজুররা লুকিয়ে রাখা বউয়ের কাছে তালিম নিতে গেলে সেটাকে গুম বলে প্রচার করা হইতো, এখন কেন হচ্ছে না? এখন কেন প্রিয় শায়েখদের বউ থাকতেছে না? লন্ডন, আমেরিকা আর প্যারিসে থাকা লোকজনদের চাওয়া বা না চাওয়া দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিমাপ করবেন না। লন্ডন, প্যারিস, আমেরিকায় বসা লোকেদের আয়ের চিন্তা করতে হয় না, তারা কোথায় যাবে, কোথায় থাকবে সে চিন্তাও তাদের নাই। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব একবার নষ্ট হইলে, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে গেলে এদেশের 18 কোটি মানুষের চিরস্থায়ী ক্ষতি হবে। বিচার বিবেচনা মগজ দিয়ে করেন, প্রাগৈতিহাসিক মোটা মাথা থেকে দলান্ধতা বাদ দিন, দিয়ে ভাবুন 1.5 বছর বাংলাদেশ কোথায় গিয়েছে, কোথায় থাকার কথা ছিল। শেখ হাসিনার বিকল্প তো খোঁজা হলো, তা এখন কোথায় সেই বিকল্প? সেই বিকল্প কি ডক্টর মোহাম্মদ ইউনূস? IMF ঋণ দিচ্ছে না, বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছে,
বিশ্বের বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিয়েছে। যে অর্থনৈতিক সহায়তা করা হতো সেগুলো করা হচ্ছে না। এখন তো স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে নাই, এখন তো সুদখোর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায়। তাহলে কেন এখনো বাংলাদেশ এরকম দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? গ্রামের ভাষায় একটা কথা মনে পড়ছে, কোথায় আনার কালি, কোথায় জুতার কালি, কোথায় শেখ হাসিনা আর কোথায় ইউনূস। আন্তর্জাতিক খেলোয়াড় বাংলাদেশটাকে একদম ধ্বংস করে ছেড়ে দিল, আপনারা কোনো কথা বলছেন না। আপনাদের বিএনপি ক্ষমতা আসলে কি ঘটবে, দেশে কতটা ডিজাস্টার ঘটবে। এক এক সময় বিএনপির এক এক নেতা ফাঁস করে দিচ্ছেন, কখনো মির্জা ফখরুল, কখনো লুৎফুজ্জামান বাবর। এর আগে আপনারা দেখেছেন লুৎফুজ্জামান বাবর স্পষ্ট করেই ক্যামেরার সামনে বলেছিলেন যে বাবারা তোমরা রিটেন পাস করো, ফিটনেস ঠিক থাকতে হবে, ভাইবা আমি দেখবো। মানে বিএনপি ক্ষমতা আসলে চাকরি হবে দলীয়করণের ভিত্তিতে, তাও এই রিটেন প্রিলি এগুলো দুর্নীতি করতে, কিন্তু সাংবাদিকদের ভয় করতে পারবে না। এটা লুৎফুজ্জামান বাবর স্পষ্ট স্বীকার করেছেন যে সাংবাদিকরা যেহেতু এখন অনেক শক্তিশালী, সংবাদ মাধ্যম অনেক শক্তিশালী, তা আমরা তো তাদেরকে ফাঁকি দিয়ে তোমাদেরকে প্রিলি রিটেন পাস করাতে পারবো না। প্রিলি রিটেন পাস করো, ভাইবা তো আর কেউ দেখবে না, ওইটা সিস্টেমে আমি পাস করিয়ে দেবো। এর মানে দেশে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কোনো চাকরি হবে না বিএনপি আসলে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন বিসিএস ক্যাডার বিজেএস হয়, তখন দেখবেন সরকারের আইজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার হয়েছে, আর বিজেএস হয়েছে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা বিএনপির মালিকানাধীন। এই ভয়ানক চিত্রে আভাস বিএনপি ক্ষমতা আসে, এটা স্বীকার করছেন তারা, সে ইমামের মতো যে ভাইবা আমি দেখবো। এখন মির্জা ফখরুল আবার আরেকটা জিনিস পাশ করেছেন, তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো নেশনস বলবে। এটা বিভিন্ন গণমাধ্যম মির্জা ফখরুলের সেই বাংলাদেশের এথনিক মাইনরিটিদের একটা গোষ্ঠীর, আমি আসছি ডিটেলস, পোশাক পরে একটু রাজা রাজা ভাব অন্যরকম দেখাচ্ছে মির্জা ফখরুলকে। এই শেষ বয়সে উপদেষ্টা ফজল কবির খানদের মতো একটু সুন্দর দাড়ি থাকলে, বা ডক্টর মঈন খান কিংবা ডক্টর খন্দকার মোশাররফের মতো দাড়ি থাকলে সুন্দর লাগতো। মুসলমান হিসেবে অ্যাটলিস্ট শেষ বয়সে এরকম একটু সৌন্দর্য প্রত্যাশিত। আমরা নসিহত করছি, ফখরুল সাহেব একটু দাড়ি রাখেন, বয়স হয়েছে, আর কত শেভ করবেন। এটা ধর্মীয় ভাবে এটা আমরা আহ্বান জানাতে পারি। খন্দকার মোশাররফ স্যার দাড়ি রেখেছে, ডক্টর মঈন খান রেখেছে, ওইরকম একটু রাখেন না, সুন্দর দেখাবে আপনাকে। আর এখন কেমন কেমন যেন লাগছে। তো দর্শক, এই ফখরুল সাহেব বলছেন যে ক্ষমতা গেলে রেইনবো ন্যাশনাল করবে বিএনপি। সব গণমাধ্যম সুন্দরভাবে রিপোর্ট করেছে, আর সাধারণ মানুষ বুঝেই না যে এইটা আবার কি। রেইনবো ন্যাশনাল মনে হয় ভালো কিছু, অনেকে খুশিতে খুশি, কিন্তু আসলে এটা কি জানেন? ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে। প্রথমে তার অফিসারদেরকে ধরা হইলো, এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে, এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি। আমি আপনাকে বলে দিলাম, আপনি লিখে রাখেন। নিজু মজুমদার, আপনি বলছিলেন যে মাথা না নির্দেশ দিলে তো লেজ নড়ে না, তাই না? কিন্তু আমরা কি মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি না? আপনার কি মনে হয় না যে সেনাবাহিনী যেহেতু এই তাজুলের কোর্টে তাদেরকে হস্তান্তর করবে না দেখেই ব্রিফিংটা করা হয়েছে, সাব জেল ঘোষণা করা হয়েছে, রাইট? তাদের অফিসারদের গায়ে যেন কেউ টোকাটিও দিতে না পারে, সেজন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছে এরই মধ্যে। আবার পলিটিক্যাল খেলাধুলা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝলেন? সেটা হচ্ছে যে আপনি চোখে যা দেখেন আসলে আপনি তা দেখেন নাই, ঘটনা আসলে অন্য। আর তাজুলের মতো একটা ছ্যাচরা, ধরেন আমি যদি র্যাঙ্কিং করি বাংলাদেশের লয়ারদেরকে, তাজুলকে আমি আসলে কোনো ক্লাসের মধ্যে রাখবো না উকিল হিসেবে। আমি টু বি অনেস্ট উইথ ইউ, জামাতের হয়ে সে কেস লড়েছে, এই করেছে, আব্দুর রাজ্জাকের সাথে সাথে ছিল। এই লোকটির ঘাড়ে কিন্তু মাথা একটাই, আপনাকে মাথা রাখতে হবে। সেনাবাহিনীর 22 জন 25 জন অফিসারের কাছে সে গ্রেফতারি পরোয়ানা সে পাঠাবে, এত বড় একটা স্টেপ নিবে, আর কারোর সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। আমি আসলে সত্যি কথা বলতে আমি আসলে এমন কোনো মন্তব্য করতে চাই না যে মন্তব্যে প্রবলেম তৈরি হোক, কিন্তু আমার কাছে এটাও দেখার বিষয়। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এখানে। আপনার কথা যদি ধরেও নেই, তাকে একটা বেনিফিট অফ ডাউট দেন। হ্যাঁ, ধরেন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, রাইট? যদি এটা দেন, সেটা কি, দেখুন, যেই অফিসারকে মাত্র কদিন আগে, মাত্র 2 দিন আগে, 1-2 দিন, মাত্র 2 দিন আগে যেই অফিসারটাকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়, রাষ্ট্রদূত তো চাইলেই তাজুল ইসলাম নিয়োগ দিতে পারবে না, রাষ্ট্রদূত তো চাইলে অন্য কেউ নিয়োগ দিতে পারে, এটা প্রধান উপদেষ্টার থেকে নির্দেশনাটাই যাবে, রাইট? তাহলে মাত্র 2 দিনের মধ্যেই তো তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো না, আগে থেকেই এর প্রস্তুতি ছিল, অনুমতি নিতে হয়েছে। আপনি প্ল্যাকার্ড এবং ফেস্টুন এক রাতের মধ্যে এভাবে তৈরি করে ফেলা যায়? সেটা আপনি মনে করেন না, যায় না। তো সেই জন্য আমি বললাম যে তাহলে ব্যাপারটি কোথা থেকে ঘুরছে? প্রধান উপদেষ্টা জানেন না, সেনাপ্রধান জানেন না, নাকি তাজুল জানেন না? গ্যাপটা কোন জায়গাটা? মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুরুতেই যে কথাটা বলেছি, এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা।
অর্থাৎ আপনি একটা ইনস্টিটিউশনকে যখন আপনি ভাঙতে চান, তখন ওই ইনস্টিটিউশনের ভেতরে যে ব্রাদারহুডটা আছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।